আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ নেতার সভাপতিত্বে চলছে সংসদীয় দলের বৈঠক। স্পিকার, উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বৈঠকে বসেছে বিরোধী দলও। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। হরমুজের দখল রাখতে মাইন স্থাপনে ইরান। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। হাইফা বন্দরে মিসাইল দেখেছে তেহরান। রেশনিং এর কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়তে পারে এই যাত্রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, যার সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হবে, আর সেই সাথে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ নেতা আলোচনা করবেন সংসদ সদস্যদের সাথে। এর আগে সকাল 10টার দিক বিএনপি সহ সরকার দলীয় এমপিরা সংসদ ভবনে আসতে শুরু করেন। তারা আশা করেন এবারের সংসদ কার্যকরী, প্রাণবন্ত হবে। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াত, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত সহ 11 দল। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদীয় কমিটির সভা থেকে এসে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে সরকারি দল, এমন প্রত্যাশা বিরোধী জোটের। দুপক্ষের বৈঠকই শেষ হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষ হয়েছে এবং অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে বিরোধী দল তাদের বৈঠকও শেষ হয়েছে। একে একে নেতারা বেরিয়ে আসছে। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজকের বৈঠকের বিষয় নিয়ে উনি হয়তো কথা বলবেন। রাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি যেমনটি জানাচ্ছেন যে এই অধিবেশন আসলে কতদিন চলবে, এই অধিবেশন আসলে কতদিন চলবে সেই সব বিষয় নিয়েও এক ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা এবং এক ধরনের আলাপ আলোচনা শেষ হয়েছে। আমরা একটু আরেকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলতে চাই, শহীদুল ইসলাম সেলিম। তিনি আজকের আলোচনায় আসলে আপনারা কোন কোন বিষয়ে সিদ্ধান্ত? 15 তারিখে অর্থাৎ 15 মার্চ আবারও এই সংসদীয় কমিটির সদস্যরা বৈঠকে বসবেন এবং এরপরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই অধিবেশনের মেয়াদ কতদিন চলবে। তবে ধারণা করা হচ্ছে যে 3 কর্মদিবস আসলে এই চলতি অধিবেশনের প্রথম। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ কাল বসছে। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতোয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের। ফলে জুলাই সনদের চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা। লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে এবং রাতভর রাজধানী তেহরানে বিমান হামলা চলেছে। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে
কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টে। যুদ্ধ শুরুর পর ইরানে 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। 1300-এর বেশি মানুষের প্রাণ গেছে। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরো কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি ক্যাম্প রিফজানে হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুঁড়েছে বাহরাইন, সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। মিসাইল ছুঁড়েছে সৌদির পূর্বাঞ্চলে, তবে সেগুলো ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতে আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাময়িক বলে দাবি করেছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ হলেই জ্বালানির দাম কমে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকবে। এদিকে রাজধানীতে ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহারি খেয়েই দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। গভীর রাতেও কেউ কেউ লাইন ধরেছেন। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ তাদের। চট্টগ্রাম বন্দর সীমানায় 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে। জ্বালানিবাহী আরও 4টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি জানিয়েছেন বন্দরের জলসীমার পথে থাকা 4টি জাহাজের মধ্যে 2টিতে এলএনজি, বাকি 2টিতে এলপিজি ও গ্যাসোলিন রয়েছে। এছাড়াও ব্রিফিংয়ে জানানো হয় জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বহির্নোঙরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলো নিরাপত্তায় নৌবাহিনী, কোস্টগার্ড সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে 8টি জাহাজ। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে।